মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল ভব পাগলা রায় বাঁধনে, ভব পাগলা রায় বাঁধনে, মায়ার বাঁধনে এখনো সে বৃন্দাবনে কাশি বাজে বাজে রে, এখনো সে আর সদানন্দ ব্রহ্মচারী হয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম মহানন্দের, যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান, একরে ধরে ধরে তার দিও সমাধান। আর প্রথম প্রশ্ন করলাম আমি, আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে একটু বোঝাইয়া দিও। আমরা হরিচাঁদ ঠাকুরকে ভগবান মেনে নিয়েছি তাই, কিন্তু তার ছেলে গুরুচাঁদকে আমরা যখন পাই, ভগবানের ছেলে ভগবান হয় এখন, এর প্রমাণ রয়েছে। বলি যে এখন কি করে ভগবান বলো গুরুচাঁদ হয়, ব্যাখ্যা করে বুঝাইবে তুমি ধর্ম সবার গায়ে, কোন সাধনায় আছে তাহার জানিবারে চাই, যার জন্য ভগবান হলো বলো তাই আমায়, কি করেছে গুরুচাঁদ বলো মম স্থান, যার জন্য পাবন এ বিশ্বভুবন। আর জাতির পিতা গুরুচাঁদকে বলা বটে হয়, কত টাইটেল পাওয়া যায় মিথ্যা কথা নয়, নিষ্পেষিত নির্যাতিত মানুষ যারা রয়, গুরুচাঁদের কি অবদান বলো তাই আমায়। এই দুইখানা প্রশ্ন করলাম, আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। ভক্ত ভগবান পূজা খায় একই সঙ্গে তাই, সেই দৃশ্য আমি দেখাই, কোন সাধনা থাকলে পরে জানিবারে পাই, ভক্ত ভগবান কি সঙ্গে পূজা পায় তাই। এই তিনখানা প্রশ্ন করলাম, আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে মহানন্দ আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে, দেখিয়ে সে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে মহানন্দ সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে, দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ভুল ত্রুটিয়া আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার প্রথম আসর সাঙ্গ হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো। জয় জয় ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ও বছরে খোঁজরে মন আপন ঘরে, মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা
মাংসে জোড়া দেওয়া এ যে হারে মাংসে মাংসে জোড়া দেওয়া হাই কি মজার ঘর বাবা এই গানটা হচ্ছে বাবু অমূল্য রতন সরকারের গান। বাবু অমূল্য রতন সরকার উনি চলে গেলেন প্রায় 100 বছরের কাছাকাছি অবস্থায়, করোনার মধ্যে। আমার খুব একান্ত কাছের মানুষ, প্রাণের মানুষ। পরবর্তী যারা কবি গান গেয়েছে তাদের মধ্যে উনি একজন অন্যতম এবং প্রবীণ কবি। উনি যখন কবি গান গাইতেন তখন আমার মা বাবার বিয়ে হয়েছে কিনা এটা আমি বলতে পারব না, মানে এতদিন পর্যন্ত। অবশেষে আমি ওনার সঙ্গে গানও গেয়েছি। সাধক মানুষ ছিল মহাজন, তাই প্রত্যেকটা গানের পদের কত ওজন। কবি গান হচ্ছে খুব জ্ঞানের গান। কবি গান যারা শুনতে আসে আমি তো মনে করি তারাও জ্ঞানী এক একজন। আমরা যে ছন্দে ছন্দে প্রত্যেকটা প্রবন্ধে কথা বলি সবার সান্নিধ্যে, এটা MA BA বাংলায় ডিগ্রি কমপ্লিট হলেও সম্ভব নয় যদি কারো সেই গুরু কৃপা না ঘটে। এক হচ্ছে চারণ কবি আর এক হচ্ছে সাহিত্যিক কবি। আজকে সকালের একটা কথা, আমার এক ছেলে বাড়ি হচ্ছে গোপালনগর, সমীর বিশ্বাস, ও কনস্ট্রাকশন লাইনে কাজ করে, একজন কন্ট্রাক্টর। বলছে বাবা শাশুড়ি বেড়াতে আসছে, বাড়ি এসে বসলো, তোমার মা দুটো ভাত খেতে দিল, খেলো, 10 মিনিট পরে আর নাই, 10 মিনিট পরে নাই। বললো আমাদের যে একটু গালে জল দেব সেইটুক সময়ও দেয়নি। একটু আগে আমারে ফোন করে কাঁদছে যে বাবা মানুষ কি এমনই হয়, সেকেন্ডের মধ্যে নাই। তুমি এখানে আইছো, বাড়ি জাতি পারবা কিনা এটা ভাবো। হ্যাঁ তো তুক করে বেড়াও কেন, ব্যাপারটা কি? তুমি যাও 1 সেকেন্ডের মূল্য তোমার নাই, যে দেহখানা নিয়ে ঘুরে বেড়াচ্ছ যে কোনো মুহূর্তে সেখানে পড়ে যেতে পারে। খালি যদি এইটুক অনুভূতি করো তাহলে তোমার জীবনে এত বাসালতা, এত অট্টহাসি থাকবে না। তোমার চিন্তা আসবে তুমি তো একজন ভাড়াটিয়া ঘরের লোক, কয়েকদিনের জন্য এই ঘরে ভাড়া আছো। এই বাড়িতে ওর মা ছিল, ওর বাবা ছিল, তার আগে তার ঠাকুরদা ছিল, তার ঠাকুরমা ছিল, তার আগে তার বাবা ছিল, তার মা ছিল। এক এক করে সবাই চলে গেল, জায়গা কিন্তু জায়গায় পড়ে আছে, খালি মালিক চেঞ্জ হতেই তালে আছে। এরপরে স্বপন তপন ওরা চলে যাবে, ছেলেরা মালিক হবে, সেই ছেলে চলে যাবে আর একজন মালিক হবে। তা তুমি যে যাবানে কোয়ানে যাবানে, এরপরে কোন জায়গা হবে নি, কোথায় যাই ঘুরিয়ে বেড়াবানি, একবার ভাবিছ? কবি গান শুনতে এসেছো, সাথে 2 জন নিয়ে আইছো, আমার একটু নিয়ে চল রে, একটু গানে যাইছি।
যেদিন সবাই পাশ দিয়ে দাঁড়ায় থাকবে, তোমার একা একা রাতি হবে, সেদিন জগতের কেউ তোমার সাথে যাবে না। সেদিন একা একা দৌড়াতে হবে অকুল সমুদ্রে। এই জন্য যারা মহাসাধক, যারা মহাজন, তারা সব ত্যাগ করেছে। তাহলে সংসার করেনি না, সংসার করেছে নিমিত্ত মাত্র। তারা সংসারটাকে নিমিত্ত বলে ধরেছে, সারবস্তু ভেবেছে গোবিন্দ কি হরিচাঁদ। সংসারে দুই প্রকারের মানুষ থাকে। চালন দেখেছো? চালন, চালন চেনো? কুলো চেনো? বাবা, এই চালন আর কুলোর মতো দুই ধরনের লোক থাকে সংসারে। আপনি চালন দিয়ে মনে করেন সে ঝাড়া হয়ে গেছে, চালন দিয়ে যখন ঝাড়বেন শস্যগুলো নিচে পড়বে, ভুষোগুলো উপরে থাকবে। তার মানে চালনে করছে কি, সার বস্তুটাকে ফেলে দিচ্ছে, অসার বস্তুটাকে ধরে রাখছে। যা কাজে, ওটাও কাজে লাগে, কিন্তু ওটা হয়তো কোনো জ্বালানির কাজে ব্যবহৃত হয়, মানে ওটা তো অসার বস্তু। তাহলে সার বস্তুটা আসতে গান গাইতে দাও, এর মধ্যে আমার কথা শুনতে পারবে না। সার বস্তুটাকে ফেলে দিয়েছে আর অসার বস্তুটাকে ধরে রেখেছে। কোন বাড়িতে দালান গাঁথলে যদি বালি চালন করা হয়, কি করা হয়, কোনগুলো উপরে থেকে যায়, তাই তো, যা কাজে লাগে না, আর ওগুলো নিচে পড়ে যায়। তাহলে চালনে করছে কি, সার বস্তু ফেলে দিচ্ছে, অসার বস্তুটাকে ধরে রাখছে। কুলো কি করছে? কুলো কিন্তু আলাদা। কুলো অসার বস্তু ফেলে দিয়ে সার বস্তুটাকে ধরে রাখে। বোঝা যাচ্ছে কি? কুলো দিয়ে যখন চালে কি হয়, কুড়োগুলো পড়ে যায়, চাল কটা ভালো কুড়োর উপরে থাকে। অর্থাৎ কুলো চালগুলো ধরে রাখছে, অসার বস্তু ফেলে দিচ্ছে। আর চালন অসার বস্তু ফেলে দিচ্ছে, সার বস্তুকে, সার বস্তুটাকে চালন ফেলে দিচ্ছে, অসার বস্তুটাকে ধরে রাখছে। এই দুই ধরনের মানুষ। কেউ সংসারে থেকে নিমিত্ত হয়ে কর্ম করে, সার বস্তুটাকে ধরে রেখে, আর মায়াময় সংসারটাকে নিমিত্ত ভাবছে। জানি ছেলে মেয়ে আত্মীয় পরিজন এরা সংসারের কেউ নয়, আমি কর্তব্য করছি মাত্র, চলে আমার যেতেই হবে, একমাত্র আমার সার বস্তু গোবিন্দ ছাড়া, হরি ছাড়া কেউ নাই। যত সংসারে থাকুক তবুও দিবারাত্র সদা হরিনাম গুণাগুণ কীর্তন করে। এটা হচ্ছে কুলোর মতো, সার বস্তুটাকে ধরে রাখছে, অসার বস্তু। আমার গোলক তারক মহানন্দ হীরা মল্লোচন বদন দশরথ মৃত্যুঞ্জয়, চালনের মতো সংসারে থেকে অসার বস্তু রেখেছে, সার বস্তুটাকে ফেলে দিয়েছে। অসার কি? ছেলে আমার, আমার সংসার আমার, ঘর আমার, সব আমার, এরা কেউ যে আমার না এইটুকু আমি ভাবি নাই। চারজনে কাঁধে করে পোড়াতে যায়, ও যে কয়জন পোড়াতে যাবে সেই কয়জন মারামারি করে বাড়ি আসে। আপনি ভাবেন, বলতে বলতে পোড়াতে যাচ্ছে, ওই টেরে পোড়ায় যে কটা বাড়ি আসতেছে হয়তো মদ খাইয়ে কিলো। একবারও ভাবলো না আজকে যারে রেখে গেলাম কালকে তো আমারও আসতে হবে। গিয়েও এরা মারামারি করে। এই জন্য যুধিষ্ঠির বলেছিলেন ধর্মরাজ রূপী বককে,
ধর্মরাজ জিজ্ঞাসা করেছিলেন বক হয়ে, চারটে প্রশ্ন। কি কিবাবাত্তা কি আশ্চর্য পদ্মলিকারে কোন মানুষ শ্রেষ্ঠ হয় বিশ্ব চরাচরে? বলে আশ্চর্যের বিষয় কি? বলল নীতি নীতি জীবগণ যায় জম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে আমি যে চিরজীবী নাহি হব ক্ষয়। এর থেকে কি আশ্চর্য বলো মহাশয়? প্রত্যেকদিন জম ঘরে যাচ্ছে মানুষ। আপনি বনগা শ্মশানে জানতো পুরানো কামাই আছে নাকি? শান্তিপুরি জানতো পুরানো কামাই আছে নাকি? নবদ্বীপ জানতো চুলি জ্বলতে তালে গেছে। প্রত্যেকদিন ভারতবর্ষে মানুষ মরতেছে, কেউ থাকছে না, তবু আমি তুমি ভাবছি চিরদিন জগতে থাকবো। শত্রুতা করেই যাচ্ছে, একবারও ভাবছি না যে আমিও জগতে থাকবো না। এই অনুষ্ঠান করার নিয়ম কি জানো? এই যে অনুষ্ঠানটা হলো, এই জন্য একজন সদ্গুরুর কাছে যেতে হয়, আজ্ঞা দেয় একটা অনুষ্ঠান করতে গেলে কি কি দরকার। এর প্রথম অনুষ্ঠান করতে গেলে প্রথম এর কর্তব্য বাড়ির পাশে যারা শত্রু আছে তাদের প্রথম নিমন্ত্রণ দিতে হবে। তোমার যদি আত্ম অহংকার ঘুষছিল তাহলে করে লাভ কি? এত টাকা খরচা করে লাভ কি? তোমার তো অহংকারই চূর্ণ হয় নাই। বাড়ির পাশে যত শত্রু থাকবে আগে তাকে গিয়ে প্রণাম দিতে হবে। ভাই তোর সাথে শত্রুতা আছে জাগতিক জগতে, কালকে আমার বাড়ি হরি ভক্ত আসবে, ও বাড়ি আমার থাকবে না। ভক্তরা যখন পদার্পণ করবে বাড়ি ওরাকান হয়ে যাবে, আমার ঠাকুরের বাড়ি হবে। তুইও আসবি, আমিও ভক্ত হয়ে সবাই প্রেমানন্দে হরিনাম গুণাগুণ কীর্তন। তুমি অনুষ্ঠান করলে কিন্তু তোমার অহংকারী বিসর্জন হলো না, তোমার শত্রুতা বজায় থেকে গেল, তাহলে এই টাকা ইজ ইকুয়াল টু জিরো, কোনো কাজ হবে না। এর খালি খালি যিনি সদ্গুরু তিনি আগে তারে আদেশ দেবেন। লালাবাবু দীক্ষা নিতে গিয়েছিল গুরুর কাছে, গুরুদেব বলল কি লালা দীক্ষা হবে, আগে জগৎ শেঠের বাড়ি তোমার ভিক্ষা করতে হবে নাকি? বলো জগৎ শেঠের বাড়ি কেন? বলো ওর সাথে তুমি চির শত্রু। যখন শত্রুর কাছে তুমি মাথা নত করবে তোমার আত্ম অহংকার ঘুচে যাবে, ভিতরের প্রেম ভক্তি জাগ্রত হবে, তবেই তুমি দীক্ষা নিলে একদিন রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন হবে। তারক এই জন্য একজন সদ্গুরুর কাছে আশ্রয় নাও। তারপরে কাজ কি জানো? তারপরের কাজ হচ্ছে তিনটি ভাবে হরিভক্তি প্রাপ্ত হয়। একটা হচ্ছে বাড়িতে যত ভক্তরা আসবে এই ভক্তের পদধৌত করতে হবে। যত ভক্ত আসবে তাদের বসাইয়ে চরণ ধৌত করতে হবে। এই চরণ ধৌতের দ্বারা একমাত্র হরি প্রেম ধন লাভ হয়। নিজেটা সাদা কাপড় পরবা, গলে একটা বস্ত্র দিবা। কেন দিবা? এই গলে বস্ত্র নিলে নিজের মানসিকতা চেঞ্জ হয়, মনটার একটা পরিবর্তন ঘটে। গলায় বস্ত্র নিয়ে করজোরে দাঁড়াতে হবে। আজকে তো আপনাদের বাড়ি, আপনারা কৃপা করে চরণ ধুলি দিয়েছেন। আমি কত জন্মের সাধনা করেছি যে এত হরিভক্ত আমার বাড়িতে পেয়েছি। আজকে কোটি জন্মের সাধনা না থাকলে এই জন্মে হরিভক্ত হওয়া যায় না। এদের বহু জন্মের সাধনা, তাই এই যত হরিভক্ত এই বাড়িতে পা রাখে। এই এক জন্মের সাধনায় হয় না, মা বাবার বহু জন্মের পুণ্যের ফল। কত মানসিক তো আছে সল, কয়টা কয় হরি বল, তাই না? তিনটে সল, তিনটি পথে। এদের আনার সাথে সাথে হরিমুখী ছিল মা বাবা। যে সন্তান জগতে এলো তারা যেন হরিমুখী হয়, হয়তো তারই ফলস্বরূপে এই হরিনাম কীর্তন দিচ্ছে। তাহলে ভক্তের পদধৌত করতে হবে কি? ভক্তের চরণ ধুলি
আর হচ্ছে ভক্তের এঠো প্রসাদ। যত ভক্ত আহার করবে প্রত্যেকটা ভক্তের কাছে হাত পেতে ভিক্ষা চাই। আজকের দিনে আমার একটু প্রসাদ দেন। আমি তো আমার কিছু দিইনি, এ তো আপনাদের সবকিছু। আমি এসে ল্যাংটা, আবার চলে যাব ল্যাংটা, আমি তো কিছু আনিনি। হয়তো এই ঘরে আমাকে এনেছেন, তাই আমি এই ঘরে এসেছি, তাই হয়তো ভক্তের সেবা দিতে পারছি। তিনি যদি কোনো বেদের ঘরে আমার জন্ম দিতেন, তাহলে আমার দ্বারা এটা হতো না। তিনি আমার ভালো ঘরে পাঠিয়েছেন, তাই আমি ভক্ত সেবা দিতে পারছি। তাহলে আপনারা যারা আছেন, এ তো আমার কিছু না, আমি নিমিত্ত মাত্র। আপনারা সবাই একটু ভক্ত প্রসাদ দেবেন, আমি যেন এই প্রসাদ পেয়ে একদিন গোবিন্দ প্রসাদে যুক্ত হতে পারি। আমার যেন সেই হরিপ্রেম প্রসাদ লাভ হয়, আমি যেন সেই প্রেম ভক্তি লাভ করে গোবিন্দ শ্রী হরি চরণে পৌঁছাতে। বাড়িতে যত ভক্ত আসবে, নিজে গলায় বস্ত্র নিয়ে চোখের জল ঝরতে থাকবে। তো এত সোজা নাকি ভক্ত সেবা দেওয়া? যত লোক আসবে তোমার ওই পাশে দাঁড়ায় খালি কাঁদতেই থাকতে হবে, খালি ভাবতে হবে, ঠাকুর তুমি কত করুণাময়, কত ভক্ত বাড়িতে পাঠাইছ, আবার আমি আসবো কিনা। রসিকবাবু যখন চলে গেল, জ্ঞাননাথ সরকার দেখতে গিয়েছিল। রসিকবাবু যাওয়ার সময় একটা কথা অনাদিবাবুরে বলছিল, দাদা দেখতে এসেছ, চলে যেতে হবে, সময় তো হয়ে গেছে। অনাদিবাবু বলছে, ভয় করিস কেন, যেতে তো হবে, সবারই তো যেতে হবে। বললো, দাদা যাওয়ার সময় তুমি তো সাধক, একটা আশীর্বাদ করো, আমি যেন আবার মানুষ হয়ে হরিভক্তের সঙ্গ পাই, আমি যেন আবার মানুষ হয়ে ভক্ত সঙ্গ করতে পারি। ঈশ্বরকে জানতে গেলে আগে প্রেম দরকার, ভক্তি দরকার। তুমি কে? তুমি তো তোমারই চেনো না, ভগবান চিনবা কিভাবে? এই জন্য অমূল্যবাবু লিখলেন, তুমি তো তোমারই চেনো না। ও বোঝরে খোঁজরে মনাপন ঘরে, মানুষ কঞ্জনা রে বোন, মানুষ কঞ্জনা। ও বোঝো বাবা, ভালো লালন ফকির একটা জায়গায় লিখলেন, সিরাজ লালন এক জায়গায় রয় লক্ষ যোজন দূরে, আমি একদিনও না চিনিলাম তারে। আসছি কথাটা বোঝো। এই যে তোমরা এক জায়গায় বসে আছো না, সবাই এক জায়গায় না, তুমি ওনারে চেনো, তুমি ওনারে চেনো, সবাই সবাই চিনি। আমরা নিজেরে নিজের যে গল্প দিয়ে গেল, ও জানে ওর মা বাবার মধ্যে কতটুকু পার্থক্য। একই খাটে সবাই একই জায়গায় খাই, সিরাজ লালন এক জায়গায় রয় লক্ষ যোজন দূরে। ওরে বাবা, আমি শুয়ে আছি খাটের পরে, বউটা শুয়ে আছে আমার পাশে খাটের উপরে, একই জায়গায় একই বালিশে, দুইজন জড়ায় ধরেছি, দুইজন আগে। কিন্তু আমার ভিতরে যে আসতে যাচ্ছে, তার ভিতরে যে আসছে যাচ্ছে, এক জায়গায় আছে। আমার মধ্যে যে আত্মা আসে যায়, 21,620 বারে যাওয়া আসা করে। শুয়ে আছি দুইজন, শুধু দেহ তাকে জড়ায় ধরি, মুখে মুখ, বুকে বুক, কত সুখ, দুইজন ধরিয়ে শুয়ে আছি। কিন্তু আমার মধ্যে যে আসতেছে, আমার স্ত্রীর মধ্যে যে আসা যাওয়া করছে, কত লক্ষ যোজন দূর না, কেউ কেউ চিনি না।
খালি দেহ কানাচ্ছি না চিনি। এখনই বেরিয়ে যাবে, চারিপাশের লোক ডেকে বলবে শিশির সরকার নাই, গেল কোন জায়গায়? বডি তো পড়ে আছে। তাহলে বডি তো শিশির না, শিখে ছিল, ভিতরে ছিল। তাহলে তুমি দেখেছো না? গান গাই দেখতে পাচ্ছ না? কথা বলে কি? সে চলে গেলে আমার সেই শক্তি থাকবে কথা বলার? আপনি বসে গান শুনছেন, ভিতর থেকে বেরিয়ে গেল, আপনার গান শোনার শক্তি থাকবে? তাহলে সে আসে, তাই আমি শুনতে পাচ্ছি। সে যখনই চলে যাবে আমার শোনা বন্ধ হয়ে যাবে, আমার গাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে কে আমার মধ্যে আসে যায়? লালন লিখলেন, বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না চিনলাম তারে। পরম ব্রহ্মের থেকে আসে, আবার ব্রহ্মে বিলীন হয়ে যায়। তাই বাবু গান লিখলেন, এ যে হারে মাংসে জোড়া দেওয়া, এ যে হারে মাংসে, হারে মাংসে জোড়া দেওয়া, বাজার ঘরে খানা, ভালো ভালো বলো। একদিন নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তা খবর করলি না। নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর করলি না। হরিব আরো সে যে নরে চড়ে যখন তখন, ওরে নরে চড়ে, নরে চড়ে যখন তখন, কথা কয় দেখা দেয় না। মানুষ যদি মরত, তাহলে তার গোসাই চলে যাওয়ার পরে কি জুতো লাঠি সাটা পাঠাতো? মানুষ মরে না, ভিতরে যিনি থাকেন তার মরণ হয়। অবিনাশী দুতদ বিদ্ধি সর্বমিদং ততম অবিনাশম ব্যয়শস্য ন কর্তৃক কুর্ত মুহূর্তি। আত্মার মরণ হয় না। বাংলাদেশে ছিল তুলসী গোসাই। তুলসীদা যেদিন দেহ ত্যাগ করলেন, তার পরের দিনে, যেদিন দেহ ত্যাগ করলেন তার পরের দিনে সশরীরে বাড়ি এসে বড় ছেলেটার কাছে বললেন, এই আমি তো চলে গেছি, তা আমার যাওয়ার আগে তোরে কিছু কথা বলে যাচ্ছি। আমি তার প্রমাণ করতে গেছিলাম ঘটনা সত্য কি মিথ্যা। আস্তে কথাটা শোনো, এর বাস্তব কথা। তুলসীদার বাড়ি হচ্ছে বাটিয়াপাড়া।
আমি নিজে গেছি যে এই ঘটনা সত্য না মিথ্যা। উনি চলে গেলেন, তারপরে নিজে সশরীরে বাড়ি আসলো। বড় ছেলে ভয় তোর মারে জড়াই দিল, বাবা তো মারা গেছে। বললো আমি চলে গেছি, তোরে কিছু কথা বলে যাই, তুই তো বড়, কোথায় কি আছে না আছে তুই তো জানিস না। বড় ছেলে ওর মারে জড়াই ধরলো, ওইখান থেকে চলে গেল। পাশের বাড়ি, একদম তুলসী গোসার পাশের বাড়ি, একজন মুসলমানের বাড়ি। আমি নিজে তার সাথে কথা বলে আসছি। ফুলো গল্প দিলি তো হবে না। সেই চাচার বয়স প্রায় 95 হবে, 90 থেকে 95 হবে। আমি চাচারে বললাম যে ঘটনা কত দূর সত্য, আপনি তো ভিন্ন ধর্মী মানুষ, ভিন্ন সম্প্রদায়। বলে আমার খুশি আমার কাছে আসছিল, সারা রাত আমার সাথে অনেক কথা কইছে। শুধু যাওয়ার সময় বলে গেল, চাচা এত কথা হলো কাউরি কইয়ে না তুমি। তুলসী এসেছিল এটা ঠিক, কিন্তু কি কথা হয়েছে আমি বলতে পারবো না, আমারে বারণ করে গেছে। সে তো মুসলমান, সে মিথ্যে কথা কবে কেন? সে বলল দেহ ত্যাগ করলো, পরে এসেছিল বড় ছেলের কাছে, কিন্তু বড় ছেলে ভয় তোর মারে ধরলো, তারপরে আমার কাছে এসে সব কথা বলে গেল। ওদের কখনো কোনো প্রয়োজন হলে সেই কথাগুলো আমি বলি, নইলে আমার বলা বারণ আছে, আমি বলি না। তাহলে তোমার ভিতরে যে আছে সে তো মরে না। তুমি যদি তেমন হতে পারো, আবার তুমি মানুষ হয়ে আসতে পারো। যদি মানুষের কর্ম তুমি করো, যদি মনে করো তুমি যা করছো কেউ দেখে না, না একজন দেখে। যদি মনে করো তুমি যে মিথ্যা বলছো কেউ জানে না, না একজন জানে, তার উপরে ভরসা দিয়ে চলো। এত লোকের মধ্যে কে কার পাশায় কাটি দিচ্ছে, তুমি ভাবতেছো কেউ জানতেছে না, একজন জানে। তার চোখ ফাঁকি দেওয়া, হস্ত নাই ধরিতে পারে, চরণ নাই চলিতে পারে, নয়ন নাই দেখিতে, সর্বব্যাপী যার স্থিতি, এমন কোন জায়গা নাই সে বিচরণ করে না। বাবু অমূল্য রতন তাই বললেন। সেই মানুষের দল এই বাঁচা মরার কারণ সারি সররিপু বারণ করি, মানুষ রতন যতন কর মনা। হরিবল হরিবল উলুধ্বনি, হরিবল হরিবল। এই বাছা মরার কারণ ছাড়ি ওরে সররিপু বারণ করি, মানুষ রতন রতন করে মনা। সে যে কোন ধামে বসতি করে, সে যে কোন ধামে কোন ধামে বসতি করে, দয়াল গুরু কৃপায় যায় জানা। সেই মানুষ ধরা মানুষ হলে, আরে তার হুকুমে মানুষ চলে, পেয়ে তারে কর ভজনা।
মানুষ ধরা মানুষ সেই মানুষ ভজন করো যিনি ওই মানুষ ধরেছেন। সে মানুষ কারা চেনা যায়? এই মানুষের মধ্যে সেই মানুষ চেনা বড় দায়। সে হয়তো কোনো খুঁটির গোড়ায় বসে গান শুনতেছে, কথাও পায় না, মাথাও নড়ায় না। সেও হয়তো অলক্ষ্যে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কাউকে ধরা দেয় না। সে হয়তো নির্জনে একা একা বসে আছে, কারোর সাথে কথা কয় না। ভাবো, আমার তারক গানে গেল দক্ষিণ দেশে, এক মার বয়স হয়ে গেল 70 বছর। 70 বছর বয়স। আমার তারক গোসাই তো কবি গাত। 70 বছর বয়স হয়ে গেল, এক মা খেতে দিল। খেতে দিয়ে প্রণাম করে বলছে, বাবা তারক, আমার তো 70 বছর বয়স হয়ে গেছে, কবে যাবো অন্তিমে যেন শ্রীহরির চরণ পাই। তারক গোসাই বললেন, আমার তুমি তো এত তাড়াতাড়ি যাবা না নে মা। বলে কেন? বলে মা তোমার বয়স হচ্ছে 130 বছর, তুমি 130 বছর পর্যন্ত বাঁচবা মা। ওই মানুষ ধরেছে তাই তো কয়, এত সোজা, বিধির বন্ধন ভেঙে দেয়। বলছে মা তুমি 130 বছর বাঁচবা। বলে তারক তুই কি কোষ, শরীর জবাব। কয় যে মা আমি তারক বলে গেলাম, 130-এর আগে তুমি মরবা না। তারপরে আর একটা কথা, মা কি তোমার তো সলমাইয়া নাই না? বলে না। কয় যে বয়স কত হয়েছে? বলছে 70। কয় যে মা তুমি তো জানো না, সামনের বছর আমার এক দাদু ভাই হবে। এটা মানুষ ধরেছে না। সেই বুড়ির পেটে ছল হলো, তার নাম অনন্ত পাগল। তাহলে ওই মানুষ যদি না ধরে, সেই মানুষের কথায় কাজ হয়? মুখ দিয়ে আমার তারও হয়েছে, তাই হয়েছে। সেই 70 বছর বুড়ির ঘরে ছল হলো, তার নাম অনন্ত পাগল। ওই অনন্ত পাগলের 14 বছর পর্যন্ত যে ব্যাগ বয়েছে, কালকে তার বাড়ি অধিবাস গোপালনগরে, রমেনের বাবা। ওই রমেন আবার আমার গুরু মানে, গোপালনগরে বাড়ি, কালকে ওকে বাড়ি সেই অধিবাস। ওর বাবা 14 বছর পর্যন্ত অনন্ত পাগলের ব্যাগ, মুখ দিয়ে যা কত তাই। তারকের ব্রহ্মবীজের সন্তান। অমূল্যবাবু তাই বললেন, ওই মানুষ যারা ধরেছে সেই মানুষকে ধর। সেই মানুষ ধরা, ওরে মানুষ তার হুকুমে মানুষ চলে, পেয়ে তারে কর ভজনা। বাবু অমূল্য শুধু পরকে বুঝায়, ওরে অমূল্য শুধু, অমূল্য শুধু পরকে বুঝায়, ওরে নিজে কিছু বুঝল না। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের শ্রী চরণে ভক্তি পূর্ণ প্রণাম জানাই। যে বাড়িতে কবিগান দাঁড়িয়ে বলি সবস্থান, আমার পক্ষে এই দ্বিতীয়বার পদার্পণ। আমি প্রথমবারে এসেছিলাম এই আসরে, দ্বিতীয়বারে আবার দিয়েছি দর্শন। বাবাজিরা ভালোবাসে তাই তো ডাকে তাদের বাসে, তাদের আশার আসে এসে ধর্ম সবাই দিয়েছি দর্শন। প্রণমী তারকের পায় আজকে নাম ভূমিকায় হচ্ছে সবাই গান। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেনি জ্ঞানী দলে, একদিকে সদানন্দ ব্রহ্মচারী আর একদিকে মহানন্দ একজন। এইবার তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। আমি আর শিশির নাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই। এখন আচার্য মহানন্দ হালদার হয়ে দাঁড়াইয়েছি ধর্ম সভার সদর। আনন্দের ভূমিকাতে জবাব দিতে হবে এ সভাতে।
উনিও কিন্তু সামান্য মানুষ নয়। বসে শোনেন নারী নরে যিনি শ্রী শ্রী গুরুচাঁদ চরিত লিপিবদ্ধ করেছেন চরাচরে। গুরুচাঁদ চরিত গ্রন্থ যার দ্বারা লিপিবদ্ধ হয়েছে ধরায়। বাড়ি তার কোন জায়গায় দাঁড়িয়ে বলি সবার ঠাই পলাশির কাছাকাছি রে ভাই। বসে শোনেন জ্ঞানীজন, এই আচার্যদেব আমাদের কাছাকাছি আসতো এক সময়। আমাদের যে গ্রাম, সে গ্রামের নাম নিমিজিমি গ্রাম। চেনেন হয়তো অনেকজন, এখান থেকে বেশি দূর নয়, কথা তো মিথ্যা নয়। নাটাবি মালিপুতা অঞ্চলের পাশে নিমিজিমি গ্রাম আছে, দাঁড়িয়ে বলি সবাই। ওই গ্রামে মহানন্দ হালদার আসতো। এ কথা বলা সত্ত্বেও ছোট্ট একটা ঘটনা সবাই বলতে চাই, কারণ যেহেতু তার ভূমিকা নেব, সেই মানুষটা কেমন তা তো আগে একটু কব। ঠিক কেমন ছিলেন এ ধরায়। মহানন্দ হালদার বেড়াতে আসলো, জ্ঞানী দল মানে ভক্ত বাড়িতে আসলো। আমাদের ওই নিমিজিমিতে আছে দেবেন ঠিকাদার মহাশয়, ওনরা ওই আচার্য দেবের ভক্ত ছিল। বসে শোনেন জ্ঞানী দল, আচার্য দেব ঘুরতে আসলো। এখন গ্রামের মানুষ সবাই আচার্য দেবকে নিয়ে ঘুরতে বের হলো। উনি যখন রাস্তা দিয়ে যেত, শত শত মানুষ পিছনে হাঁটতো। একজন সাধুর ধর্মই তো তাই। সাধু থাকে তো হরি নামে, পরিণামে তার পিছনে ভক্ত শ্যাওলার মতো যায়। দাঁড়িয়ে বলি সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, ওনার শত শত মানুষ চলে। আমাদের 3 রাস্তার মোড়ে একজন মেয়ে এলে, ওই মেয়েটা এসে প্রণাম করেছে আচার্য দেবের পায়। ডাক দিয়ে বলে, মহানন্দের ঠাই, তুমি যে মহানন্দ পেয়ে তোমার আনন্দ, আমার হৃদয়ে প্রেমানন্দ, কিন্তু ছোট্ট একটা নিবেদন তোমারে শোধাই। বলে কি? বলে নিবেদন হচ্ছে তাই, আমরা একটা নারকেল গাছ লাগাই। নারকেল গাছের বয়স 20 বছর হয়ে গেল, তোমার কাছে বলা ভালো, কিন্তু 20 বছর ধরে নারকেলের মধ্যে কোনো জল নাই। আমরা গাছ থেকে ডাব কাটি, তোমার কাছে বলি পরিপাটি, যখন দা দিয়ে ওর মুখ কাটি, বিন্দু মাত্র জল ওর ভিতরে নাই। বলি গোসাই তোমার ধারে মতুয়ারা নাকি সব পারে, তাহলে যদি একটু ওই নারকেলের জল দেখাতে পারে, তাহলে মনে করবো হরিচাঁদের ভক্ত জগতে শ্রেষ্ঠ। আচার্যদেব বলে, তাই আমার কি পায়? কিছু নয়, একমাত্র হতে পারে আমার হরি গুরুদের কি পায়। হ্যাঁ, তোমার সঠি কেউ নেবে না নে। কি যে জ্বালা রে ভাই, ভালো কথা শুনবে না। উনি সঠি নিয়ে এখন বাড়ি যাবে। এই দাও ওনার রাস্তা দাও। বসে শোনেন জ্ঞানীজন, চুপ করে থাকেন আপনারা সর্বজন। কথাগুলো একটু নিরিখ দিয়ে শোনেন আপনারা সর্বজন। এইবার ওই আচার্যদেব ওই বাড়ি গেল। বসে শোনেন জ্ঞানী দল ডাক দিয়ে ওই মায়ের কাছে বলল, মা কোন গাছের নারকেলের নাই জল? আমি বলি সভাতল, মা একবার একটু আমার বল, আমি একটু গাছের কাছে যাই। ওই নারকেল গাছের কাছে গেল। বসে শোনেন জ্ঞানী দল মেয়েটা গাছটা দেখাই দিল। আচার্যদেব গিয়ে ওই গাছে একটা থাবা দেয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই বাবা হরি গুরু চাঁদ বলে বসে শোনেন জ্ঞানী দলে প্রেমানন্দে বাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি দিল। হালকা একটু রিভাব দে, কম হয়ে গেছে বাবা, হালকা একটু দে। হ্যালো হ্যালো, হ্যাঁ। এইবার যখন ধ্বনি দিল, বসে শোনেন জ্ঞানী দল, ঠিক আছে। ডাক দিয়ে কোন একটা ছেলের কাছে বললো, তাই খোকা আমার কথা নেবি, এইবার তুই এই গাছে উঠবি, উপর থেকে একটা ডাব কেটে আনবি, তবে ডাব যখন কোপ দিবি আমার হরিগুরু সাদের নাম বলতে বলিস না, এইটুকু মনে রাখবি। উপরে যখন গেল, ওই গাছের থেকে নারকেল গাছের উপরে গিয়ে একটা ডাব কেটে আনলো, ঠাকুরের নাম করে ওই ডাবটা এনে হাতে দিল মহানন্দ হালদারের হাতে ধরে। হালদার মশাই বললো, তাই আচার্যদেব বললো, তাই আমার কথা নাও, আমার হরিগুরু চাঁদের নাম করে এই বাড়িতে ডাব এই কোপ বসাই দাও। যেই দা দিয়ে কোপ বসালো, বসে শোনেন জ্ঞানী দল আমার হরিগুরু চাঁদের কি পায়? 20 বছর ধরে যে নারকেল গাছের নারকেলে জল নাই, যেই হরিগুরু চাঁদের নাম নিয়ে ওই দা দিয়ে কোপ দিল, বসে শোনেন জ্ঞানী দল শত শত মানুষ ছিল, সেই দিন দেখতে পেল ওই ডাবের মধ্যে পূর্ণ জল ভরে সেই জল ফিঙ্কির আকারে বের হতে ছিল। অন্তরে করি ধারণা, তাহলে তিনিও তো কমা মানুষ ছিলেন না। বসে শোনেন নারী নরে সেই ভূমিকা দিয়েছে মোড়ে। এই ভূমিকায় কথা বলা আমার দ্বারা খুব সম্ভব না,
তাই প্রণাম করে সেই আচার্য দেবের পায়ে তুমি সে হৃদয়াঙ্গিনায় তোমার কথা তোমার প্রকাশ করা চাই। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, মনের একান্ত আকিঞ্চন। এইবার তার জবাব দিতে বাসনা আছে চিত্তে, গুরুচাঁদ ভগবান কিসে অবনীতে, ব্যাখ্যা করে কহ ধর্ম সভাস্থান। তাহলে গুরুচাঁদকে কেন ভগবান কয়? দাঁড়িয়ে বলি সমর্থাই শোন, এর মূল সত্য তোরে শোধাই। এটা সত্য যুগের কাহিনী, বসে শোনেন জ্ঞানী গুণী, সভা মাঝে একটু ধরে টানিজ। হর আর পার্বতী ছিল দুইজন। হর পার্বতী মিলন হলো, বসে শোনেন জ্ঞানী দল। এই মিলন দেখে দেব দেবতা অট্টহাসি করিল। তখন যখন অট্টহাসি করে, বসে শোনেন নারী নরে, ভোলানাথ ক্ষিপ্ত হয়ে গেল ওই দেব দেবতার পরে। ওই যে ভোলা পঞ্চানন, বসে শোনেন জ্ঞানীজন, দেবতাদের প্রতি ক্ষিপ্ত হয়ে অভিশাপ করে, আমি আর পার্বতী হচ্ছি মিলন, তোরা হাসি দিলি কি কারণ? কথা বোঝা যাচ্ছে কি? হর আর পার্বতী দুইজন হয়েছে মিলন। বসে শোনেন জ্ঞানী দলে, এই মিলন দেখে দেবতারা হাসি দিলে ক্ষিপ্ত হয়ে গেল পঞ্চানন। পঞ্চানন মানে ভোলানাথ। এই ভোলা পঞ্চানন ক্ষিপ্ত হলো, বসে শোনেন জ্ঞানী দল। দেবতাদের কাছে তখন বলতে লাগলো, আমাদের মিলন দেখে অট্টহাসি তোরা দিলি কি কারণ? আমরা দুজন হয়েছি মিলন, মিলনের ফলে রক্ষা হয় ভুবন, আর আমাদের মিলন দেখে অট্টহাসি করলি তোরা এখন। আমি ভোলা পঞ্চানন অভিশাপ করলাম অর্পণ, তোদের দেবতা কুলে কোনোদিন জন্মাবে না কোনো সন্তান, কোন নন্দ। এই যে ভোলানাথের অভিশাপ হয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল। এইভাবে কিছুদিন হয়ে গেল। আদ্যাশক্তি মহামায়া একদিন ভোলানাথের কাছে কয়, ঠাকুর আমার কথা নেও, আমার একটা ছল দাও, আমাকে একটা ছেলে মেয়ে তো দরকার হয়। ভোলানাথ করে বর্ণনা, তোমার আর ছল মাই হবে না। বলো কেন? বলে ছেলে মেয়ে কেন হবে না, এত তুমি জানো, খালি খালি আমার কাছে তো শুনিয়ে না। ওই যে আমরা দুইজন হয়েছিলাম মিলন, আমরা মিলন সুখ আস্বাদন করি, কি বলবো তোমার বরাবরই। আর ওই যে দেব দেবতা আমাদের দর্শন করি, অট্টহাসি দিল যখন, আমি তখন অভিশাপ করলাম তাদের ধারে, তোদের দেবতা কুলে সময়ে জন্মাবে না একটাও কোনোদিন কোনো প্রকারে। কিন্তু তুমি যে দেবতাকে মধ্যে পড়ে যাও, ও সাতা আমার ছিল না, মানে তোমারও যে সলমাই হবে না, এ যদি জানতাম তাহলে ওই অভিশাপকে আমি দিতাম। অভিশাপ যখন হয়ে গেছে, তোমার কপালে আর সলমাইয়ে নাই। মহামায়া তাই, তাহলে আমি ছেলে মেয়ে পাবো কোন জায়গায়? বলে একভাবে হতে পারে, আমার কথা ধরো বারে বারে। যদি 100 বছর হরিব্রত করো হে পালন, শ্রীহরি কৃপা করিলে আমি বলি সভা তলে তোমার সন্তান হলে হতে পারে বিশ্ব তলে। 100 বছর হরিব্রত করো হে পালন, আমি বলি সভা তলে আমিও একদিন তোমার আশা পূর্ণ করে দেব। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এ কথা মিথ্যা নয়। সত্য তেতা দাপর কলি সব চলে গেল, কলির শেষ সময়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এ কথা মিথ্যা নয়। এইবার সেই কথা পূর্ণ করিতে কি বলবো সভাতে, ওই যে কথা দিয়েছিল দুইজনাতে, ভোলানাথের কাছে কথা ছিল তাই। ভোলানাথ বলেছিল গণেশের ধারে, তুমি নারায়ণ যখন আমার পুত্র হয়ে এলে আমার ঘরে, একদিন আমি তোমার পুত্র হয়ে দেব দর্শন। সেই কথা রক্ষা করিতে এইবার শ্রীহরির ঘরেতে ভোলানাথ পুত্র হয়ে করল জন্মগ্রহণ। সেই ভোলানাথ গুরুচাঁদ হলো, দোল পূর্ণিমায় ওরা কান্দি অবতীর্ণ হলো। কলিজীবের ভাগ্য ভালো, পতিত উদ্ধার করে গেল। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বসে শোনেন নারী নরে, সেই ভোলানাথ এবার গুরুচাঁদ হয়ে ওরা কান্দি জন্ম ধরে। অন্তরে করি ধারণা, সে তো সামান্য মানুষ না। আমার গুরুচাঁদ কেলে শোনা, দাঁড়িয়ে বলি সবার ঠাই। যেদিন তার জন্ম হলো, বসে শোনেন জ্ঞানী দল। আর ওই বলদটা কি কয়? কয় যে গুরুচাঁদ যদি ভগবান হয় তার প্রমাণ দিতে চাই। এ ভগবান কারে কয়? সর ঐশ্বর্য পূর্ণ হলে তারে ভগবান কয়। পরিপূর্ণ ঐশ্বর্য, পরিপূর্ণ বীর্য, পরিপূর্ণ ভোগ, পরিপূর্ণ শ্রী, এই 6 গুণের পূর্ণভাবে যদি কেউ হয় অধিকারী, তারে আমরা ভগবান বলে ধরিছি। অন্তরে করি ধারণা, গুরুচাঁদের মধ্যে একটাও কম ছিল না। ও বলত্বতা বোঝে না, সত্যটা গল্প মনে পড়ে, না বললি হবে না। কব নাকি এক বলদ বিয়ে করেছে, তা বিয়ে করার পরে বউ আনছে ঘরে। এখন আগে ওই বাংলাদেশে বিয়ে টিয়ে হইলে বউ দেখতে পারে, পাশের বাড়ির লোকজন আসতো না। গদাই বিয়ে করে আছে, সবাই বউ দেখতে আসতেছে।
যে আসে ননদে ডাক দিয়ে বলে, তাই ও বৌদি, ওই যে জ্যাঠামশাই প্রণাম দেওয়া চাই। বৌদি যে জ্যাঠামশাই রে প্রণাম দিয়েছে, জ্যাঠামশাই আশীর্বাদ দিয়েছে, থাক মা থাক, দীর্ঘ আয়ু হোক, তাড়াতাড়ি যেন নাতি নাতনির মুখ দেখি, এই যে আশীর্বাদ দেয়। সবাই আশীর্বাদ দিচ্ছে, কি বলবো আপনাদের কাছে। আর ওই বলদ ভাবতেছে যে বিয়ে করে আনলাম আমি, আমারে সভা না দিয়ে আর মানুষের সভা দেখেন। ও বারিন্দার খুঁটি ভেঙে বেলায় দিচ্ছে। ওর দিদি বুঝতে পারছে পরিস্থিতি ভালো না। ওর বোন যাইয়ে বৌদির কাছে বলে, তাই বৌদি কাজ হয়ে গেছে, তুমি যে বলদ বিয়ে করছো তা তো তুমি জানো না, এই সবাইরে প্রণাম না দিয়ে আগে ওই ডেটে দাও, খুঁটি ভেঙে গেল, ও খুঁটি টেকবে না, আগে ওরে প্রণাম দিয়ে সামলাও। বৌদি মনে মনে ভাবে, তাই আসলে তো শালা বলদ বিয়ে করছি, যাই কোন জায়গায়, যাইয়ে প্রণাম দেশে পায়, আর বলদ দেখে যে সবাই আশীর্বাদ দেয়, আমারও তো দেওয়া উচিত। সবাই বলদ মাথায় হাত দিয়ে বলে যে থাক মা থাক, দীর্ঘ আয়ু হোক। আর বউ কাজে বুড়া কবে, আমি তোর মা হলাম কবে? কয় ধর আমি কোথায় গেছি নাকি, তো চোখের মানি বার হয়ে গেছে, এই জন্য তোরে করি মানা, খালি বলদের মতো আচরণ করিস না। গুরুচাঁদ ঠাকুর যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, দোল পূর্ণিমা তিথিতে অবতীর্ণ হলেন তিনি। 1846 সাল বসে শোনেন জ্ঞানী দল অবতীর্ণ হয়েছিলেন গুরুচাঁদ দয়াময়। বসে শোনেন নারী নরে কি বলবো সবার ভিতরে, নিজে শিক্ষা গ্রহণ করতে গিয়েছিল, স্কুলে জায়গা দেয় নাই কোন স্কুলে তারে, কি করেছিল গুরুচাঁদ এই জাতির তরে, এইবার বসে বসে শোনেন জ্ঞানী জন। মিথ্যা নয় সে বচন, যেদিন গুরুচাঁদ পাঠশালে করিল গমন, পাঠশালে যখন গেল বসে শোনেন জ্ঞানী দল, কোন স্কুলে তারে জায়গা নাহি দিল। প্রথমে তিনি শিক্ষা গ্রহণ করতে পদ্মবিলিয়া দশরথের বাড়ি করিল গমন, দশরথের বাড়ি শিক্ষা গ্রহণ করে গেল মল্লকান্দি গোলক কীর্তনিয়ার বাড়ি, বসে শোনেন নরনারী। তারপরে এলো ওরাকান্দি ভিড়ি, ওরাকান্দি এসে বিভিন্ন স্কুলে করিল পঠন পাঠন। যখন বিভিন্ন স্কুলে যাই দাঁড়িয়ে বলি সবার ঠাই, আর কোন স্কুলে তার জায়গা নাই, কারণ ব্রাহ্মণ্যবাদ পোখরাকার তখন। শোনেন জ্ঞানীজন, ওই যে মুসলমানদের স্কুলে বসে শোনেন জ্ঞানী দলে গুরুচাঁদ ঠাকুর বক্তব্যে পড়াশোনা করেছিলেন, কিন্তু ব্রাহ্মণদের জন্য কোন স্কুলে তার জায়গা দেওয়া হয় নাই। তখন হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলল, গুরুচাঁদের ঠাজ, গুরুচাঁদ দেখেছো তুমি এ সময় কোন স্কুলে তোমার জায়গা নাই, বিষয়টা কি একটু বুঝে নেওয়া চাই। তুমি জন্ম নিয়েছো নমশূদ্র কুলে, তোমরা শিক্ষা পেলে ওদের ভাত যাবে রসাতলে, এই জন্য ওরা কোনোভাবে তোমরা যাতে শিক্ষা না পাও কলে কৌশলে তোমাদের মারতে চায় বিশ্বতলে। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদকে বলল, তাই বাবা আমার কথা নাও, আমার একটা কথা তুমি রেখে দাও, এই অনুন্নত সম্প্রদায় শুধু তুমি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ তোমার ভক্ত জেনে রেখো, তাই যারা কোনো স্কুলে জায়গা নাই, শিক্ষা নাই, যারা ধর্মের অধিকার পায় নাই, কোন মন্দিরে যারা ঢুকতে গেলে যাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, এই কথা বলা সত্য, একদিন এদের তোমার রক্ষা করা চাই। হরিচাঁদ ঠাকুর ভাগ দিয়েছিল গুরুচাঁদের পরে বসে শোনেন নারী দলে, তার ফল প্রকাশ পেয়েছিল গুরুচাঁদ ঠাকুর করেছিলেন সংসারে। যখন 3 বছর স্টাডি করে গুরুচাঁদ ঠাকুর এলো ফিরে, আর কোন স্কুলে শিক্ষা গ্রহণ করতে পারে নাই। হরিচাঁদ ঠাকুর যিনি মাত্র 12 বছর বয়সে গুরুচাঁদ ঠাকুরকে বিয়ে দিলেন, তিনি মাত্র 12 বছর বয়স। সত্যভামা মার বয়স তখন মাত্র 10। দাঁড়িয়ে বলি সভা পাস, এদের বিয়ে হয়ে গেল। হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলল, গুরুচাঁদের ঠাই, শোনো গুরুচাঁদ, বিয়ে দিলাম তোমারে। মা সত্যভামাকে সঙ্গে করে ডাক দিয়ে বলে, সত্যভামার ঠাই, মা সত্যভামা তুমি তো নহ কবা, বিয়ে দিয়েছি অল্প বয়সে, কিন্তু 2 জন থাকবে 2 মাসে, 6 বছর পর্যন্ত ব্রহ্মচর্য রক্ষা করা চাই। গুরুচাঁদ ঠাকুর যিনি 9 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করেছিলেন, তিনি 21 বছর বয়সে তার প্রথম সন্তান হয়। 1867 সালে বসে শোনেন জ্ঞানী দলে গুরুচাঁদ ঠাকুরের প্রথম ছেলে। এই জাতিকে নিজে আচরিয়া ধর্ম শিখাল। 12 বছরে বিয়ে করলো, 9 বছর ব্রহ্মচর্য পালন করলো, তাহলে 12 আর 9 কত হলো? 21 হলো। 21 বছরে একজন পুরুষ অ্যাডাল্ট হয়, একজন নারী বসে শোনেন নরনারী। সত্যভামা মার বয়স যদি 10 হয়, আর যদি 9 বছর ব্রহ্মচর্য পালন করে, 9 আর 10 19, তাহলে 19 বছরে একজন নারী অ্যাডাল্ট হয়। দাঁড়িয়ে বলি সভা তলে,
ওনার 21 বছর আর সত্যভামার 19 বছর বয়সে প্রথম ছেলে শশীভূষণ ঠাকুর নেমেছিল বিশ্বতলে। এই জন্য আসরিয়া ধর্ম শিখালে গুরুচাঁদ ঠাকুর জানতো তাই কোন নারী যদি অল্প বয়সে সন্তান নেয় অল্প বয়সে সে বুড়ি হয়ে যায়। নিজে আচরিয়া ধর্ম শিখাইয়েছিল এ ধরায়। শুধু কি তাই নয়, 1867 সালে যে সময় শশীভূষণ ঠাকুর জন্ম নিলে গুরুচাঁদ ঠাকুর নিজে ব্যবসা করে সংসার চালানোর ভার নিজে হাতে তুলে নেয়। একদিন শান্তি মাতা বসে শোনেন, বিজ্ঞ শ্রোতা গুরুচাঁদ ঠাকুরকে বলে তাই, গুরুচাঁদ অর্থের জন্য এত ভাবো কেন? ওরাকান্দি এত টাকা আসে, তাই দিয়ে তো সংসার করতে পারো, যাপন। গুরুচাঁদ ঠাকুর করে বর্ণনা, মা ওরাকান্দি যত টাকা আসে এ টাকা তো আমার না, একটা টাকা আমার না। আমি বলি, মা তোমার ঠাই, এ টাকা কি আমার হয়? বাবার ভক্তরা ওরাকান্দি টাকা দেয়, যত টাকা আসে আমি বলি তোমার পাশে এ সব টাকা যাবে ভক্তের পাশে, বাবার ভক্তের সেবার আসে, আমি একটা টাকা খরচা করার অধিকার জন্মাই নাই। এই জন্য অশ্বিনী গোসাইকে দিয়ে লিখেছিল গান, কি গুরুচাঁদ তাই করছে মানা, জরিমানা কেউ খেয়েও না, সে আর কুল পাবা না। একটা টাকা গুরুচাঁদ ঠাকুর নিজে কোনোদিন খেয়ে দেখে নাই। ওরাকান্দি যত টাকা আসতো বসে শোনে বিজ্ঞ যত, প্রত্যেকটা টাকা ধর্ম কাজে ব্যয় করত। কোথায় নমশূদ্র সম্মিলন, কোথায় স্কুল করা যাবে সেখানে করিত অর্পণ, আর নিজে লগ্নি কারবার করে কলকাতা ব্যবসা করে ওরাকান্দির সংসার করত, জীবন যাপন। অন্তরে করি ধারণা, নিজে কোনোদিন একটা টাকা গুরুচাঁদ ঠাকুর খরচা করে দেখলো না। সেই আদর্শ পাওয়া কোন জায়গায়? এত সোজা নাকি? একটা টাকা কোনোদিন নিজ খরচা করে খায় নাই। যত ভক্তরা টাকা দিত সেই টাকা দিয়ে উনি নিজে দাঁড়িয়ে থেকে তাই দিয়ে বিভিন্ন স্কুল কলেজ গড়েছিল। 1872 সালে সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুলে গুরুচাঁদ ঠাকুর বলেছিল, তাই আমি সার্বিক শিক্ষা আন্দোলন চাই। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, ব্রিটিশ সরকারকে বলেছিল, তাই শিক্ষা না হলে আমি বলি সভা তলে এই জাতি কি উঠতে পারে বিশ্ব তলে? মানুষ মানুষ হয়ে আসে ধরায়, মানুষের তো কোনো জাত নাই। ব্রিটিশ সরকার বলেছিল, তাই তুমি যদি স্কুল গড়ে দিতে পারো আমরা পারমিশন করায় দেব, কোনো দুঃখ নাই। গুরুচাঁদ ঠাকুর বারে বারে একটা কথা বলেছিল, বসে দল কি অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা ভাস। ধর্ম নয়, যদি ধর্ম ভাবিস ধর্ম দেবে তোরে রসাতলে, বসে শোনেন জ্ঞানী দলে। কারণ মূল ধর্ম এরা কোনোদিন শেখায় নাই বিশ্বতলে, ওরা শিখাইছিল তাই ধর্মে কি কয়। তখন ধর্মের কথা ওরা শোনাতো কি, এই নমশূদ্র যায়, এদের তো নমশূদ্র বলা হতো না, চন্ডাল কি সাড়াল বলে গালাগালি দেওয়া হতো। বলতো তাই এরা ব্রহ্মার চরণ থেকে জন্ম নিয়েছে, 3 বর্ণের দাসত্ব করা ছাড়া এদের কোনো গতি নাই। এরা যদি কোনো মন্দিরে স্পর্শ করে তাতে নাকি ভগবান থাকে না চরাচরে, সেই মন্দির ছেড়ে নাকি ভগবান চলে যায়। আরো বলেছে তাই এই অনুন্নত সম্প্রদায় যদি এরা রাস্তা দিয়ে যায়, এরা যেন এদের বধূ যারা নারী যারা রাস্তা দিয়ে গেলে তারা যেন আঁঠুর উপরে কাপড় পরে যায়। বলা হতো তাই, যদি জিজ্ঞাসা করা হতো এদের দোষ কোন জায়গায়, ওরা বলতো তাই এদের পায়ের ছাপের পরে যদি ব্রাহ্মণের নাকি ছাপ পড়ে তাতে নাকি তাদের জাত চলে যায়। এই যত নারী বসে শোনেন নর নারী, আমরা আজকে এইখানে বসে ধর্ম কথা আলোচনা করি, কত মায়েরা বসে সে কথা শ্রবণ করি, এই অধিকার আমরা পেলাম কোন সময়? হরিগুরুচাঁদ এসেছিল তাই তো অধিকার দিয়েছিল। এমন একটা সময় ছিল আমার সমাজের মানুষ রাস্তা দিয়ে মেয়েরা তাদের গলায় ঘটি বেঁধে দিয়ে চলতে হতো। কেন? ওরা বলতো তাই এই থুতু ফেলে সেই থুতু বাড়ি গিয়ে ফেলতে হতো, যদি ওই থুতু রাস্তায় পড়তো আমরা বলতো তাই ওই থুতুর পরে ওদের নাকি পা পড়লে তাতে নাকি ওদের জাত চলে যেত। কেমন ছিল অত্যাচার, বসে শোনেন নারী নর এমন দুর্ব্যবহার করেছিল ওই উচ্চ শ্রেণীর মানুষ। শোনেন সমাচার, দাঁড়িয়ে বলি সভাতলে, বসে শোনেন জ্ঞানী দলে। তাই ঠাকুর বারে বারে বলেছিলেন কি, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় শিক্ষা জলে ভাস। যদি শিক্ষা গ্রহণ করিস চেতনা আসবে, চেতনা আসলে বিপ্লব হবে, বিপ্লব হলে পরিবর্তন হবে। আর যদি ধর্ম ধরে রাখতে যাস তাহলে তোরে অধর্ম দিয়ে কালের কবলে তোরে তলিয়ে দেবে।
ওরা মনে মনে ভেবেছিল তাই এই ধর্মের দোহাই দিয়ে আমার মানুষগুলোকে নষ্ট করতে চায়। তাই গুরুচাঁদ ঠাকুর ভেবেছিল যদি এরা শিক্ষা পায় মূল সত্য বুঝতে পারবে, এদের মাথায় কাঁঠাল রেখে দেওয়ার কায়দা নাই। একটা টাইম মনে রাখেন, তাই আমার কোন মানুষ যদি মারা যেত ওই ব্রাহ্মণ এসে আমার বাড়ি বলতো কি, বলছে তোর বাবা মরে গেছে, যদি একটা গাই গরু দিস তাহলে তোর বাবা দুধ পাবে, সেই দুধ তোর বাবা খাবে। আর আমার এই বলদগুলো কি করতো, ধর্মে কইছে গাই গরু দিতে হবে, 5 কাঠা জমি বেচে ওই 52 গাই গরু। ঠাকুর মশাই কইছে নইলে বাবা স্বর্গরাজ্যে ঘুরে বেড়াচ্ছে, দুধ পাচ্ছে না। ঠাকুর মশাই আবার পরের দিন আইছে, কি রে, বলে কি ঠাকুর মশাই, বলছে তোর বাবা তো ওই দেশের জমি পাচ্ছে, তোর বাবা তো ঘুরে বেড়াচ্ছে, বাড়ি করবে কোন জায়গায়? বলে কেন? বলে আমারে কি জমি দিছিস বাড়ি করবে? আমারে জমি দিলে সেই জমি তোর বাবা পায়, এ কথা তো তোদের মনে নাই? তুমি আমারে দে, তোর বাবা মরে গেছে, ওপারে যাইয়ে তোর বাবা বাড়ি করবে। ওই 5 কাঠা লিখে দিল। কিভাবে এরা খাতো খালি টেয়ার পাও। পরের দিন আবার আইছে, শুনছিস কি? কাজে তোর বাবা মরে গেছে, জানিস তোর বাবা মোটা চালির ভাত খাতে পারতেছে না, আমার কাছে কালকে রাত্রি কথা করো। কাজে তোমার সাথে কথা হয়? কাজে হ্যাঁ হয়। আর আমার এই বলদাগুলো তাই বিশ্বাস করতো, শিক্ষিত ছিল না তো, যা কত তাই শুনতো। কাজে ঠাকুর মশাই কালকে রাত্রি কথা হয়েছে? কাজে হ্যাঁ, তোর বাবা আমারে কয়ে গেছে, তোর বাবার কাজ আমি করেছি না, প্রত্যেক দিন রাত্রি তোর বাবার সাথে আমার কথা হয়। তোর বাবা আমারে বলে গেছে যে মিনিকেট যদি দেয়, সেই মিনিকেট চাল যদি আমার বাড়ি দিস আমরা খালি তোর বাবা বলে পাই। 1 বস্তা মিনিকেট কিনে দিয়েছে। এই করিয়ে করিয়ে পরে ভাইসিয়ে ফেলাই দিয়েছে। আর একটা শিক্ষিত বিয়ে পাস করেছে, ও পাশে দাঁড়ায়, ঠাকুর মশাই বলছে ঠাকুর মশাই দাঁড়ান, কি তাহলে আপনারে মিনিকেট চাল দিলে যদি ওর বাবা পায়, আপনারে জমি দিলে যদি বাবা পায়, আপনারে গাই গরু কিনে দিলে যদি ওর বাবা দুধ খায়, তাহলে ঠাকুর মশাই একটা কাজ করেন, কি ওর বাবা মরে গেছিল কিভাবে আপনি জানেন? বলে কিভাবে মরেছিল? বলে ওর বাবার ওই যে মাঝখানে যে দুটে, ওর মধ্যে একটাতে ফোড়া হয়েছিল, মাঝখানে যে দুটি আছে ওই দুটির একটাই ফোড়া হয়েছিল। বুঝিছো কোন দুটি নাকি বোঝো নাই? ওই দুটির একটা ফোড়া হয়েছে, সেই যন্ত্রণায় ওর বাবা মরে গেছে। তা ঠাকুর মশাই আপনারে গাই দিলি যদি ওর বাবা পায়, আপনারে যদি মিনিকেট চাল কিনে দিলে ওর বাবা পায়, তাহলে আপনি কাজ করেন, আপনি আন্ডারটা খোলেন, আপনার ওই জায়গাটা অপারেশন করে দিয়ে ওর বাবার ওই জায়গাটা সারিয়ে যাক। ঠাকুর মশাই কয়েছে শালা মনে হয় শিক্ষিত হয়েছে রে, এই ভেজাল বাধাইছে। এই জন্য আমার সমাজের মানুষ যখন শিক্ষিত হবে তখন এরা বুঝতে পারবে মূল সত্য কি। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারে বারে বলেছিল তাই, কি খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে দাও শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড মনে কোথায়, শিক্ষা না এলে জাতির সচেতন হওয়ার কোনো সুযোগ নাই। দাঁড়িয়ে বলি সভাতলে বসে শোনেন, জ্ঞানী দলে 4500-এর উপরে স্কুল গুরুচাঁদ ঠাকুর করেছিলেন। 1872 সালে যেই সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিল গুরুচাঁদ গোসাই, অন্তরে করি ধারণা বসে শোনেন সুধীজনা, যার ফলস্বরূপ 1881 সালে দত্তডাঙ্গায় ঈশ্বর গাইনের বাড়িতে প্রথম নবশূদ্র সম্মিলন হয়। ও ডাক দিয়ে বলে তাই গুরুচাঁদ ঠাকুরকে কেন রাজস্বী কয়? রাজা যোগ ঋষি তারে বলে রাজস্বী। রাজা মানে যিনি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ তারে রাজা কয়, আর ঋষি মানে যিনি সর্বত্যাগী তারে ঋষি কয়। গুরুচাঁদের মধ্যেই দুটোর পরিপূর্ণ ছিল, একাধারে রাজত্ব, একাধারে ত্যাগী। নিজে যত টাকা পয়সা ছিল একদিনও নিজে কিছু খায় নাই, বসে শোনেন সুধী চয়। আবার নিজে ধন ঐশ্বর্য পরিপূর্ণ ছিল, একাধারে ত্যাগী ছিল, একাধারে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। এই জন্য তারে একাধারে রাজা বলা হয়, একাধারে ত্যাগী বলা হয়। কোনোদিন একটা টাকা নিজে খরচা করে দেখে নাই। এত অর্থের মালিক ছিল কিন্তু নিজে পূর্ণ ত্যাগী ছিল। একাধারে ভোগী একাধারে ত্যাগী পূর্ণভাবে গুরুচাঁদের মধ্যে ছিল বর্তমান। তার ফলস্বরূপ শোনেন জ্ঞানীজন, হরিচাঁদ ঠাকুর লীলা যেদিন করল সম্ভরণ, বসে শোনেন নারী নরে পূর্ববঙ্গে অনুন্নত সম্প্রদায়ের মানুষের ভিতরে অভাব অনাটন দেখা দিল চরাচরে। হাজার হাজার মানুষ না খেয়ে মারা যায়, কি বলবো সবার ঠাই। তখন গুরুচাঁদ ঠাকুর তার নিজের গাঠির টাকা, ওরাকান্দিতে যত টাকা ছিল, বসে শোনেন জ্ঞানী দল 19,000 টাকা। তখনকার 19,000 টাকা মানে এখনকার কয়েক কোটি টাকার সমান। সেই 19,000 টাকা
নমশূদ্রদের মধ্যে বিতরণ করেছিল, অনুন্নত সম্প্রদায় তাদের মধ্যে বিতরণ করে গুরুচাঁদ ঠাকুর বলেছিল, তাই তোমাদের এই টাকা নিয়ে বেঁচে থাকা চাই, আগে চাল ডাল কিনে খেয়ে থাকো, একদিন উদ্ধার করবে আমার বাবার কৃপা যদি থাকে, অসুবিধা নাই। নিজ সর্বস্ব দিয়ে গুরুচাঁদ ঠাকুর এদের বাঁচিয়েছিল। অন্তরে করি ধারণা, আজও পর্যন্ত সেই মানুষকে এরা মানতে পারল না। আজকে বনগাঁ সাব ডিভিশন যদি বলেন, অল কলকাতা যদি বলেন, যদি অল ওয়েস্ট বেঙ্গল বলেন, অল ইন্ডিয়া বলেন, অল ওয়ার্ল্ড বলেন, এমন কোন জায়গা নাই যে এই নমশূদ্র নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই 1906 সালে নমশূদ্র সমাজের কোনো চাকরি নাই। এই নমশূদ্র সমাজ, আপনি কৃষ্ণ ভজেন, কালী ভজেন, তারা ভজেন, শিব ভজেন, মনসা ভজেন, শীতলা ভজেন, আমার তো কোনো দুঃখ নাই, আপনি যারে ভজেন বসতে পারেন, তাতে অসুবিধা কোথায়? কিন্তু আপনার জন্য যে ভাবলো তার জন্য একটু চোখের জল না ফেললে হয়? 1906 সালের আগে দাঁড়িয়ে বলি সবার পুরা ভাগে একটা লোকের কোনো চাকরি ছিল এই নমশূদ্র সমাজে? বলেন দেখি আমায়। অনুন্নত সম্প্রদায়, এদের কোনো চাকরি নাই। প্রথম চাকরি যিনি পায়, গুরুচাঁদ ঠাকুর ওই চাকরি আদায় করেছিল। বসে শোনেন জ্ঞানী দল, সিএস মিট সাহেবকে দিয়ে তুলেছিল। 1906 সালে প্রথম এদের চাকরি হলো, এর আগে এদের কারো চাকরি নাই। প্রথম চাকরি নমশূদ্র সমাজের কার? গুরুচাঁদ ঠাকুরের ছেলে, প্রথম ছেলে শশীভূষণ ঠাকুর, এর আগে কোনো চাকরি নাই। তাহলে আজকে তুমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, ভেবে দেখো তাই। আরে সেদিন তো রামকান্ত বৈরাগীও কৃষ্ণ পূজা করেছিল, তারপরেও তার কসার বাড়ি খেতে হয়েছিল। কেন? রামকান্ত তো হরি পূজা দেয় নাই, কারণ রামকান্ত যখন এসেছিল তার আগে মহাপ্রভু অবতার, হরিচাঁদ তখন আসে নাই। অন্তরে করি ধারণা, রামকান্ত ভোগ নৈবেদ্য দান করে দিতে চেয়েছিল গোবিন্দের চরণ পরে, পিছন থেকে কয়েকজন ব্রাহ্মণ এসে লাঠি দিয়ে পিটানো ধরে। রামকান্ত করলো বর্ণনা, আমার দোষ কি, আমারে মারবেন না। ওই ব্রাহ্মণ বলে, তাই তুই ছোট জাত, তুই মন্দিরে স্পর্শ করলে তাতে আমাদের জাত চলে যায়, এই মন্দিরে কি ভগবান আছে বল দেখি আমায়। রামকান্ত বললে, মানুষের কি কোনো জাত হয়? চলির মুঠি ধরে মারলো সেই সবাই। তাহলে রামকান্ত তো কৃষ্ণ পূজা দিয়েছিল, তারপরেও তার মার খেতে হলো, তারে কিন্তু সারে নাই। তাহলে অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধী জনা, সহজে তারে পাওয়া যায় না। রামকান্তের কথা বসে শোনেন, বিজ্ঞ কথা মিথ্যা নয়। বসে শুনেন নারী নরে, আপনি কৃষ্ণ ভজেন, কালী ভজেন, গৌর ভজেন, তখনকার সময় যদি খালি জানতে পারতো যে সারালে সাল বাড়ির অভাব নাই, আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন। সেদিন আর আপনার চাকরি দেওয়ার জন্য কেউ আসে নাই। 1906 সালে বসে শোনেন জ্ঞানী দলে প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুর এদের জন্য আদায় করেছিল। যার প্রথম চাকরি হয়েছিল শোষণ ঠাকুর, যার ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি, বসে শোনেন নরনারী সাব রেজিস্ট্রারি পদে। তাহলে বসে শোনেন জ্ঞানীজন, গুরুচাঁদ ঠাকুর যদি আজকে না আসতো, এত ভালো মন্দ খাওয়া এই জাতির কোন জায়গার থেকে থাকতো? ভেবে দেখো তাই। ওই যে ওরা যে চাচ্ছি ডাক্তারি করে, বসে শোনেন নারী নরে, এটা হচ্ছে শশীভূষণ ঠাকুর, শশীভূষণ ঠাকুরের শ্বশুর বাড়ির বংশ। অন্তরে করেন ধারণা, বসে শোনেন সধীজনা, শশীভূষণ বিয়ে করেছিল এই জয়পুরের ওখানে, জয়পুরে থাকতো, তারও গোসার বাড়ি, শিক্ষিত হয়েছিল, ওখানে পড়াশোনা করত। আর চাঁদশি, এই চাঁদশি নামে একটা গ্রাম ছিল জয়পুরের পাশে, ওই চাঁদশি একজন ডাক্তার ছিল। বসে শোনেন জ্ঞানী দল, ওনারে চাঁদশি ডাক্তার বলা হতো। ওনার বাড়িতে মনসা পুজো হতো। এরা যে চাঁদশি ডাক্তার করে, এর ইতিহাস কোন জায়গায়? ওই যে গুরুচাঁদ ঠাকুর দেখলো, তাই কি করা যায়, এই জাত একমাত্র উদ্ধার হবে, এরা খাবে কি করে? এই ডাক্তারি যদি না থাকতো আর সিন্টারিং যদি না থাকতো, এই জাত বাঁচত? অন্তরে করি ধারণা, এ কথা মিথ্যা না। গুরুচাঁদ ঠাকুর দেখলো, তাই কি করা যায়, ওই চাঁদশি ফ্যামিলির থেকে একটা মেয়ে নিল। বসে শোনেন জ্ঞানী দল, যে মেয়েটার সাথে শশীভূষণ ঠাকুরকে বিয়ে দিল, পরবর্তীতে ওই চাঁদশি ডাক্তারের দ্বারা এই অনুন্নত সম্প্রদায় ডাক্তার হইয়া বিভিন্ন চাঁদশি ডাক্তারি করে, সেইখান থেকে এদের নাম চাঁদশি ডাক্তার। এটা হচ্ছে শশীভূষণ ঠাকুরের শ্বশুর বাড়ি। এই চাঁদশি ডাক্তার যারা, এরা যারা চাঁদশি ডাক্তারি করে, এরা সবাই হরিগুরু সাধের মোটামুটি একটা কানেকশনে যুক্ত আছে, শোনেন নারী নরে। এই জন্য অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধীজনা, গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, তাহলে এই সমাজ কোনোভাবে টিকতো না। একমাত্র আজ যারা যতটুকু ভালো মন্দ ভাবে এই জগতে আছে, কি বলবো আপনাদের কাছে, একমাত্র গুরুচাঁদের অবদান, তাই এরা টিকে আছে। যাক, এইভাবে আর দরকার নেই।
বলি সবার ঠাই। এইবার সুরচন্দ্রে গাই একটা গান, সুরে সুরে আরো কিছু কথা বলবো। ধর্ম সভাস থাক দে। একটু পোষা পাখির গান শুনবে। পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে। হরি হরি বল, উলুধ্বনি হরি বল, জয় হরি বল। সে কি আমায় ওরে ভুলবে কখনে একদিন। হরি বল। থাকতো পাখি সোনালি খাঁচায়, ওরে কত কি বলি তো আমায় বসে রূপালি আরায়। দেশার দিয়ে গান। থাকতো পাখি সোনালি খাঁচায়, ওরে কত কি বলি তো আমায় বসে রূপালি স্ফটিকের ওরে বাটি ভরে তারে খাবার থরে থরে ওরে নিষ্ঠুর পাখি আমার ওরে খাইতো মনে একদিন। জংলা পাখি করলো সর্বনাশ, আরে এখন শুধু শুধু হাই হুতাশ কোথায় করব
সোনার তালা ওরে বনে বয়ে গেল হরিবল 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 মুখে দিয়ে হরে দারু দারুণ সেন ওরে ধারে ধারে আর কি ফিরে ভাবো জীবনে ভাবুক কবি প্রেমিক কবি পাগল বিজয় সরকার এই গানটা তার উনি এই গানটা লিখেছিলেন পত্নী হারা বিরহ বেদনায় ওনার পত্নী মারা গিয়েছিলেন কন্যা সন্তান হবার সময় ডেলিভারি হবার সময় মারা গেল উনি কোন একটা আসরে গান গাচ্ছিলেন সজনী নাম করে ওনার এক ভাগ্নে গিয়ে বলল মামা মামি আর বেঁচে নাই স্তম্ভিত হয়ে ওখানে দাঁড়িয়ে গেল কিছু সময় পরে উঠে এই গানটা গিয়েছিল পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই বল যারে এত যত্ন করে পুষে রাখলাম সে চলে যাবে আমি কোনোদিন ভাবি নাই এই কালজয়ী গান এত কালজয়ী হলো কেন পাগল বিজয় সরকার বলতেন আমার জীবনের যতটুকু সাধনা আমার প্রথম স্ত্রীর কারণে খুবই ছিলেন বিজয়বাবু যখন গান গাইতে যেতেন সহধর্মিনী তো সবাই হতে পারে না এবারও কঠিন বিষয় বিজয়বাবু গান গেয়ে যখন বাড়ি আসতেন একদিন গানে গেছেন বিজয়বাবুর মা বাড়ি আছে ওনার স্ত্রী রাত তখন 12টা বাজে বিজয়বাবুর মাকে বললেন মা আপনার ছেলে 4-5 জন লোক নিয়ে বাড়ি আসছে তখন তো এই ফোন টোন ছিল না 4-5 জন লোক নিয়ে বাড়ি আসছে আমি কয়টা ভাত চাপিয়ে দিই না খেয়ে আছে শাশুড়ি বললেন যে বৌমা রাত এখন 12টা বাজে ছেলে কি তোমাকে বলে গেছিল বললো না তা তুমি কি করে জানলে বলে মা আমি বাড়ি থাকি ঠিক আমার দেহখানা বাড়ি থাকে মনটা তোমার ছেলের কাছে থাকে তোমার ছেলে যে আসছে আমি জানি চাল যেন নষ্ট না হয় বলে না নষ্ট হবে না রাত 12টার সময় উঠে হাঁড়িতে চাল দিয়ে ভাত চাপিয়ে দিলেন ভাত হতে হতে বিজয়বাবু বাড়ি ঢুকছে হাঁড়ি রেখে দাঁড়াও বিজয়বাবুর স্ত্রী বললেন এই তুমি তো কোনোদিন এইভাবে কথা বলো না এইভাবে কথা বলছো কেন বলছে দাঁড়াও শুধু একা একা ভক্ত সঙ্গ করো আমারে তো কিছু দাও না সংসারে থাকি তুমি ভক্তের ভিতরে থাকো তা আমি কিছু পাবো না বলে তুমি তো এমনি তুমি তো সহধর্মিনী আমি ধর্মপথে যতটুকু ইনকাম করি তার অর্ধেক ভাগ তুমি পাও বলে তাও তো আমার ইচ্ছা করে আমি একটু বৃন্দাবনের ধলি নেব বলে তাহলে আমার সাথে যাবা বলে না এইখানে দাঁড়ায় আমার দিতে হবে
বলে তা আমি বৃন্দাবনের ধুলি এখন কোথায় পাবো? বলে এইখানে বসে দিতে হবে। সঙ্গে সঙ্গে নিয়ে গাছের গায়ের আসলখানা খুলে সামনে রাস্তার উপরে টানিয়ে দিল। বললো আমার এই আঁচলের উপর দিয়ে হেঁটে তুমি আসো। বলে কেন? বলে তুমি যে এত সময় ভক্ত সঙ্গ করে এলে, আসরে দাঁড়িয়েছিলে, সেখানে ভক্তরা এসেছিল? বলে হ্যাঁ। বলে সেই ভক্তের চলি তোমার পায়ে লেগে আছে, আর তুমি আমার স্বামী, তুমি আমার গোবিন্দ, তুমি আমার, তোমার চরণ ধুলি আমার চলে যদি লাগে, তাইতে আমার ব্রজের ধুলি হয়ে যাবে। আমি সেই বৃন্দাবনের ধুলি লাগাবো, তোমার ওই চরণ ধুলি আমি নেব। এই জন্য নারী তো সবাই হয় না। স্ত্রী বিয়োগের এই গান পাগল বিজয়ে। আমি জানতাম পাখির মন, ওরে পাখি করিবে মন থারে দিতাম না হে মো। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে তার পাখি হারায় যায় নাকি। কারো মা, কারো বাবা, কারো স্ত্রী, কারো পুত্র, কারো কন্যা, কারো আপনজন, প্রত্যেকটা মানুষের পাখি হারিয়ে গেছে। আমি আজ থেকে 12 বছর আগে পাখি হারিয়ে ফেলেছিলাম। আমি যত সময় বাড়ি না যেতাম, ঘুমাতো, পথ পানি চেয়ে থাকতো কখন বাড়ি আসবে। বাড়ি যে যখন আমার গাড়ির আওয়াজ পেত, তুমি এসেছো? তাহলে হ্যাঁ। বলে তাহলে আমি ঘুমাই? তাহলে হ্যাঁ ঘুমাও। তুমি এত সময় ঘুমাওনি? বললো না না। চোখ বুঝে বসে থাকতো। আমি একদিন জিজ্ঞাসা করলাম যে বাবা, আমি গান গেয়ে কত রাত্রে বাড়ি আসি, আর তুমি বৃদ্ধ অবস্থায় খাটে বসে থাকো আমার জন্য, তুমি তো ঘুমিয়ে পড়তে পারো। বলে আমি নিজেকে বড় ধন্য বলে মনে করি। আমি খাটে বসে এখান থেকে তোমার গান শুনি। আমি এখানে বসে ভাবি আমার শেষের গান গাচ্ছে, আমি খাটে বসে শুনি, হয়তো কত ভালো গান গাচ্ছে, কত ভক্ত বসে আছে, তার মধ্যে আমার ছেলেটা গান গাচ্ছে, কত ভক্তের চরণধুলি পাচ্ছে। আমি নিজে বাবা হয়ে গর্ব অনুভব করি। তাই তোমার আশায় বসে থাকি, তুমি কখন বাড়ি ফিরবে। আমি চোখের জল ছেড়ে দিতাম যে সারা রাত বসে আছে আমার জন্য, হয়তো আমার ভাবার মানুষ একজন আছে। 12 বছর আগে চলে গেছে, আর মানুষ নাই, এখন আর কেউ বসে থাকে না। হরিচাঁদ ঠাকুরের জন্য বারে বারে বলেছিলেন, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। জীবনে এমন কোনো ভুল করো না যে তোমার কারণে তোমার মা বাবা মনে কষ্ট পাক। কোনো ভগবানের সাধ্য নাই যে তোমাকে ধরে রাখে। ঈশ্বরকে জানতে গেলে আগে মা বাবাকে জানো, মা বাবাকে ভালোবাসো। পৃথিবীতে মা বাবার উপরে যদি কারো ভক্তি থাকে, তার আর কোনো ঈশ্বরের প্রয়োজন হয় না। এই যে লক্ষ টাকা, কয়েক হাজার টাকা তীর্থে গিয়ে ব্যয় করে আসছো, এই এত তীর্থের কি দরকার তোমার? ওই টাকাটা তীর্থে করে প্রতিদিন ওই টাকাটা দিয়ে বাজার থেকে ভালো খাবার এনে মা বাবাকে বসাইয়ে বাবার গালে দাও, বাবা তুমি খাও। মায়ের গালে দাও, মা তুমি খাও। দেখবা তুমি যখন খাওয়াবে না, ওইটা খায় না, খায় আর মা বাবা চোখের জল ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে বলে, হে ঠাকুর, এমন সন্তান যেন আমি জন্মে জন্মে লাভ করি। ওই মা বাবা ঠাকুরের কাছে প্রার্থনা করে, হে ঠাকুর, আমার সন্তানকে তুমি চরণে আশ্রয় দিও। এর থেকে বড় কিছু পৃথিবীতে হতে পারে না। এই জন্য আমি বলে থাকি, আমার ঠাকুরের মূল কথা, আগে মা বাবা, পরে তো কাউকে।
মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায়? ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার তাই লিখলেন, আগে যদি আমি জানতাম পাখির মন, ওরে পাখি করি আরে করিবে এমন, তারে দিতাম না ওরে কে এমন দরদি আছে ও সে বলে দিবে ওরে আছে ওরে নিষ্ঠুর আমার গেছে কোন বনে হরি হরি বল, হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি হরি বল। আজ পাখির মায়ায় ওরে পড়ে কত লোক, আরে পেল আমার আমার মত শোক সদাই জল ভরা দুই আরে অসীম হরে বনের পাখি তারে আপন ভেবে আমি কেন কেন ডাকি রে ওরে পাগল বিজন্দ অবশ্যে বিজনে আজকে বহুদিন আগে পাগল বিজয় লিখেছে পোষা পাখির গান, আজ মানুষের মধ্যে কত সেই গানের দেখো গান, আজ এ গান মানুষে চায় বারে বারে শনিবারে, এ গান শুনে মানুষ আজ আসে দেখো তাদের চোখের নীরে। আমি ভূমিকাতে মহানন্দ ধর্মসভার গায়, ওরে বিপক্ষেতে সদানন্দ শুনেছেন সবাই। বলে গুরু সাথ কেন ভগবান তুমি বলো দেখি মোরে, ছোট্ট কথা বললাম এক এক করে সবার ভিতরে, আমি ছোট্ট করে তার কিছু কিছু অংশ বললাম, তবে যে কথাটাও বলেছে অশ্বিনী গোসাই একজন ভক্ত, গুরুচাঁদ ঠাকুর ভগবান, ভক্ত ভগবান একই জায়গায়। শোন, ভক্ত তেমন একবার হয়ে যায় ভগবান তখন ভক্তকে
আমার কাছে আয়। অশ্বিনী গোসাই এমন একজন ভক্ত ছিল, হরি ভক্ত, তারা একনিষ্ঠ ভাবে শ্রীহরিকে করেছে স্মরণ, নিজের জীবনের সব কিছু ত্যাগ করেছে তখন। অশ্বিনী গোসাই গুরু ঠাকুর একই জায়গায় পুজো পেতে পারে, কারণ ভক্ত আসতে, ভক্ত যদি সেই স্তর একবার পৌঁছে যায় তখন আর তার সঙ্গে পার্থক্য থাকে না। তার একটা গান দেখলে বোঝা যায়। অশ্বিনী গোসাই লিখলেন, সমর্পিত দেহ মম আমিত্ব কি আর, আমিত্ব স্বামিত্বমূলাধার। আমি ছোট্ট একটা ঘটনার মধ্যে তোরে জবাব দিচ্ছি। একদিন গুরুচাঁদ ঠাকুর আর অশ্বিনী নদী পথে যায়, দুইজনে দুইখানা নৌকা, মিথ্যা কথা নয়, দুইখানা নৌকা করে যাচ্ছে। এখন যে মহোৎসব বাড়ি যাচ্ছে, অশ্বিনী গোসাইর নৌকা, গুরুচাঁদের নৌকা পিছনে আছে। হলো কি, ওই বাড়ির ঘাটে গিয়ে যখন নৌকা দাঁড়ালো, নৌকা যাওয়া মাত্র অশ্বিনী গোসাইর নৌকার পূজা দিল। ওই নৌকাটারে বরণ করে অশ্বিনী গোসাইকে নিল, কিন্তু পিছনে যে গুরুচাঁদ ঠাকুরের নৌকা, ওই নৌকায় পূজা পায় নাই। মৎস্য বাড়িতে গুরুচাঁদ ঠাকুর বসে আছে, নিশিরাত, অশ্বিনী গোসাই ওখান থেকে বেরিয়ে গিয়ে আম গাছের উপরে ওই বাড়ির থেকে এক গাছি দড়ি নিয়ে, আম গাছে দড়ি দিয়ে, গলায় দড়ি নেবে, ওই দড়ি দিয়ে ঝুলে পড়বে, রাখবে না, রাখটা তো গাছের বাঁধছে। গুরুচাঁদ ঠাকুর ভক্তদের বলছে, এই তোমার স্বকীয় একটা চিন্তা থাকবে তো। গুরুচাঁদ ঠাকুর ভক্তদের বললেন, সেই অশ্বিনী কই রে? বলে, বাবা এত সময় তো এখানে ছিল, গেল কোথায়? বলে, কত সময় আমার গোসাই কোথায় গেছে দেখতো। আসলে তো জন্মের ভালোবাসে নাকি? যেদিন ওরা কান, চাঁদ ঠাকুর বললেন, অশ্বিনী একটু গান শুনি না, আমার বাবার গান একটু শোনা না, তোর মুখে একটু শুনি। গান শুনবা? মাথার থেকে বোঝাটা রেখে গাছতলায় বসে গেল। হঠাৎ করে এক ঝাঁক পাখি উপর দিয়ে, অশ্বিনী গোসাই বললেন, দাঁড়া, কোথায় উড়ে যাচ্ছিস? কার মাথার উপর দিয়ে যাচ্ছিস? তোরা বনের পাখি, বল দেখি, যার জন্য সবার ঝড়ে রাখি, আর তোরা তার মাথার যে করিস ডাকাডাকি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আমার গুরু, তার উপর দিয়ে তোরা যাচ্ছিস। তোরাও আয়, ঠাকুরের নাম শুনে যা, গান শুনে যা। গাছতলায় গুরুচাঁদ বসে আছে, অশ্বিনী গোসাই গান গাচ্ছে। হঠাৎ করে দেখতে পাচ্ছে হঠাৎ ঝড়ে বৃষ্টি হচ্ছে। গুরুচাঁদ ঠাকুর বললেন, অশ্বিনী চলো ঘরের মধ্যে যাই, বৃষ্টি শুরু হয়ে গেছে তো, এই বৃষ্টি লাগানো যাবে না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঘরে চলো। বললেন, বাবা বৃষ্টি হচ্ছে না। তাহলে কি? বলো, যে পাখিগুলো উড়ে যাচ্ছিল ওদের ডাকলাম না হরি কথা শুনতে, গাছের ডালের দিকে তাকায় দেখো, বনের পাখি ওরা বসে তোমার বাবার গুণকীর্তন শুনে বনের পাখিও চোখের জল ফেলাচ্ছে, ওরাও হরি কথা শ্রবণ করছে, ওরাও চোখের জল ফেলছে।
গুরুচাঁদ ঠাকুর কি জানো না কারা কাঁদছে? ভক্তকে চেষ্টা করতে নিজে দেখাচ্ছে, দেখ। তা যখন সবাই বললো কোথায় বাবা আম গাছ আছে, তাড়াতাড়ি যা, ওই গাছে লাইট মারিয়ে তো দেখতো আসে নাকি। একজন গিয়ে লাইট মেরে দেখেছে ওই আম গাছের উপরে দড়িতে, ওই দড়ি নিয়ে ঝুলে পড়ে। এর মধ্যে ভক্তরা গিয়ে অশ্বিনী ঘোষ নামাইয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে নিয়ে আসে। আসছে এই কথা বলুন। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী তুমি গাছ দড়ি দিতে গেলা কেন? বলে, আমি থাকতে আমার বাবার অপমান হবে, তা তো হবে না। আমি থাকতে আমার বাবার অপমান আমি সহ্য করব না। বলে, কেমন? বলে, দুইখানা নৌকা নিয়ে আসলাম, এরা আমার নৌকায় পূজা দিল, কিন্তু আমার বাবা গুরুচাঁদের নৌকায় কেন পুজো দিল না? তাহলে আজকে যদি অশ্বিনী না থাকতো, এই নৌকাও আসতো না, তাহলে আমার বাবাও অপমান হতো না। এই জন্য আমি থাকতে আমার বাবার অপমান আমি হতে দেব না। তাহলে আমি যদি মারা যাই, তাহলে আমার বাবার অপমান আর হবে না। দেখছো কি ভক্ত। গুরুচাঁদ ঠাকুর জড়াই ধরলে, এদিকে তুই গান লেখছিস কি? কি লেখছিস না? সমর্পিত দেহ মম আমিত্ব কি আর, আমিত্ব স্বামিত্ব তুমি সঙ্গলাধার। তাহলে তোর দেহ যদি সমর্পণ করিস আমার পায়, তোর নৌকায় পুজো দিলে আমার নৌকায় পুজো হয় না? তুই আর আমি আলাদা পাখি, তোরে পুজো দিলেও আমার পুজো হয়। আরে শোন, তুই আর আমি আলাদা নাই। যদি কেউ তোরে পুজো দেয়, তাতে আমার পুজো হয়। বিশাল বিষয় তোরে বাবা। ভক্ত যারা যারা ঠাকুরের সাথে পূজা পায়, দেখো না হরি গুরুচাঁদ তারক চাঁদ পিতে হরি বলো ভাই। আমরা ধ্বনি দিই না, হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ অশ্বিনী ব্রহ্মাণ, তাই তো? হরি হরি বল কেন দি? আরে এরা ভক্ত ভগবান একা আছে, আর পার্থক্য নাই। এরা সব সমর্পণ করেছে হরিচাঁদের, এরা নিজের বলতে আর কিছু রাখে নাই। এই জন্য এক জায়গা পুজো পায়, তাতে অসুবিধা কোন জায়গায়? তবে হরি গুরুচাঁদ বাদ দিয়ে নয়, হরিচাঁদ গুরুচাঁদকে রেখে ভক্ত চারিপাশে হরি ভক্ত ভালোবাসে আমার হরি রসরাজে, তাই ভক্ত নিয়ে থাকে সদা। ভক্তরা বলে হরি হরি, প্রেমানন্দে ভক্ত বৃন্দে বলো হরি হরি। ও দে দে নিশানু রায় দে, অতটা ডঙ্কা বাজায় দে, তোরা উলুধ্বনি দে, আর দেরি করিস না, ওরা কান্দি যাব আমার মনে শোনা। দে নিশানু রায় দে, আরে দেরি করিস না, ডঙ্কা বাজায় দে, আরে দেরি করিস না, ওরা কান্দি যাব
পূর্ণ ব্রহ্ম হরি এলো মাবন্ন কন্যার কোলে, দর্শনে দেব দেবী সকলে ছুটে চলে। পূর্ণ ব্রহ্ম হরি এলো মাবন্ন কন্যার কোলে, দর্শনে দেব দেবী সকলে ছুটে চলে। তোরা আয়কে যায় আরে দেরি করিস না, আয়কে যাবি আয় আরে করিস না, তোরা কান্দি মধু কৃষ্ণ ত্রয়োদশী বুধবার বাদনীর দিনে, ক্ষীরদ বিহারী হরি নামিল ভুবনে। মধু কৃষ্ণ ত্রয়োদশী বুধবার শুভক্ষণে, ক্ষীরদ বিহারী হরি নামিল ভুবনে। এমন দয়াল অবতার ভবে আর হবে না, দয়াল অবতার আর হবে না, কান্দি যাব মতুয়ারা হরি বলে চলছে দলে দলে, হিংসা জাতা জাতি সকলে গিয়ে ভুলে। মতুয়ারা দলে দলে চলছে হরি বলে, হিংসা জাতা জাতি সকলে গিয়ে ভুলে। যে জনরা কান্দি যায় তার পুরে বাসনা, ওরা কান্দি যায় তার পুরে বাসনা। নিশানু রায় দে আর দেরি করিস না, ডঙ্কা বাজায় দে তোরা দেরি করিস না, যাবো আমার মনের বাসনা। আয় গণ আয় 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 মিলন গাইল, হা 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 হা
চোখে চোখে জানে লাগে ভালো